ভাঙনে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ, বছরে বাস্তুহারা 40,000 পরিবার, ক্ষতি 1 লাখ কোটি টাকার বেশি। দুর্ভোগ লাঘবে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা শুরু। জুলাই গণহত্যার অভিযোগে সাবেক 11 মন্ত্রী সহ 16 জনকে হাজির করা হচ্ছে বিশেষ ট্রাইব্যুনালে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় দেওয়া হতে পারে তদন্ত প্রতিবেদন। রাজধানীর উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কুপিয়ে জখম করল কিশোর গ্যাং সদস্যরা। বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় হামলা, গ্রেফতার 2, বাকি 3 জনকে ধরার চেষ্টায় পুলিশ। অনলাইনে এফআইআর দায়েরের উদ্যোগে খুশি সাধারণ মানুষ। চালুর আগে আইন সংশোধনের পরামর্শ সাবেক পুলিশ প্রধানদের। হয়রানি বাড়ার শঙ্কা মাঠ কর্মকর্তাদের। এবং রোহিঙ্গা ক্যাম্পে 4G সেবা দিতে চায় টেলিটক। নেটওয়ার্ক সম্প্রসারণে প্রায় 50 কোটি টাকার প্রকল্প চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। সিম বিক্রির অনুমতি চেয়েও আবেদন। সময় সংবাদে সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। খরা, বন্যা, ভাঙনে দিশেহারা তিস্তা পাড়ের বাসিন্দারা। প্রতি বছর বাস্তুহারা হচ্ছে 40,000 পরিবার। 1 লাখ কোটি টাকার বেশি ক্ষতি হলেও তার নিরসনে কোনো ব্যবস্থা নেয়নি কোনো সরকার। সংশ্লিষ্টরা বলছেন এই সংকট সমাধানের একমাত্র পথ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, যা বাস্তবে রূপ নিলে বছরে 11,240 কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হবে। তিস্তা নিয়ে নাজমুল ইসলাম নিশাতের 2 পর্বের রিপোর্টের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন শাকিল মাহমুদ। একসময় বসতবাড়ি, ফসলি জমি ও গবাদি পশু থাকলেও এখন সর্বশান্ত মুসলিম উদ্দিন। তিস্তার ভাঙনে সর্বস্ব হারিয়ে এখন জায়গা হয়েছে রংপুরের রেললাইন বস্তিতে। তার মতো তিস্তায় নিঃস্ব হওয়া শতাধিক পরিবারের বসবাস এখন এই বস্তিতে। 3-4-5 বার যদি ঘর বাড়ি ভাঙা হয় তাহলে থাকে আর কি। জায়গা জমি না থাকলে এখন কোথায় থাকবো? এখানে আছি, মনে করো পেটের দায় আছি, কর্মজীবী করি। প্রতি বছর শুধু তিস্তার ভাঙনেই বাস্তুহারা হচ্ছেন 40,000 পরিবার। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে স্থানীয় বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়না যৌথভাবে তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের একটি সমীক্ষাও শেষ করে। তবে ভারতের হস্তক্ষেপে তার আলোর মুখ দেখেনি। জুলাই বিপ্লবের পর আবারও নতুন স্বপ্নে বুক বেঁধেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। আমরা এতদিন অপেক্ষা করেছি, আর 1 বছর অপেক্ষা করা খুব বেশি কষ্টের না, যদি সেখানে আপনাদের মতামত প্রতিফলিত হয়। আমি আপনাদেরকে যেই কথাটা দিব সেটা হচ্ছে, আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না। প্রকল্পটি বাস্তবায়ন হলে 13,116 কোটি টাকার জমি উদ্ধারের পাশাপাশি বছরে 11,240 কোটি টাকার সম্পদ রক্ষা হবে। এছাড়া গড়ে উঠবে স্যাটেলাইট টাউন, সড়ক, পাওয়ার প্ল্যান্ট ও অর্থনৈতিক অঞ্চল, যেখানে কর্মসংস্থান হবে অন্তত 10 লাখ মানুষের। তিস্তা মহাপরিকল্পনাটা বাস্তবায়িত হলে নদী ভাঙন থেকে যেমন বাঁচবে, খাদ্য নিরাপত্তা বলয় সুদৃঢ় হবে। এই খাদ্য ঘাটতির যে জায়গাটা আমরা মোকাবেলা করতে পারবো। আমরা চাই যে তিস্তাকে সংস্কার করে এই যে গৃহহীন, ভূমিহীন, ছিন্নমূল মানুষগুলোর পুনর্বাসন হোক, তাদের কর্মসংস্থান সৃষ্টি হোক। তিস্তা এখন যেমন দুঃখের কারণ, এটি যেন আমাদের ভালোবাসার তিস্তা হিসেবে আবির্ভূত হয়। প্রতি বছর ভাঙন ও প্লাবনে তিস্তা অববাহিকায় ক্ষতির পরিমাণ 1 লাখ কোটি টাকার বেশি। রংপুর অঞ্চলে যে দারিদ্র্যের হার বাড়ছে সেটির অন্যতম কারণ এখন তিস্তা। প্রতি বছর বন্যা, ভাঙন, প্লাবনে জীবনযুদ্ধের লড়াইয়ে এখন অনেকটাই ক্লান্ত তিস্তা অববাহিকার মানুষ। সুতরাং উত্তরের 2 কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে কোনো জোড়াতালি প্রকল্প নয়, একমাত্র সমাধান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বলছেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। তিস্তা পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন নদী অববাহিকার হাজার হাজার মানুষ। সকালে রংপুরের কাউনিয়া ব্রিজ থেকে তিস্তা অভিমুখে পদযাত্রা শুরু হয়েছে। এই কর্মসূচি চলবে দুপুর 12টা পর্যন্ত। এতে অংশ নিয়েছেন তিস্তা অববাহিকার 115 কিলোমিটার এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ। দ্রুত তিস্তার পানি বন্টন চুক্তি ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোমবার থেকে 48 ঘন্টার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথম দিন স্থানীয়দের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিএনপি। আজ সন্ধ্যায় অনলাইনে যুক্ত হয়ে কথা বলবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুরের মহিপুরে আছেন রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এখন রয়েছে রংপুরের তিস্তার মহিপুর চরে এবং
যে তিস্তা নদী রক্ষা আন্দোলন যে 48 ঘন্টার যে কর্মসূচি, আজকে সেই কর্মসূচির শেষ দিন এবং আমরা দেখছি যে মূলত দুটি দাবি, একটি হলো পানির ন্যায্য হিসেবে এবং অন্যটি হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এই দুই দাবিতে এবারই প্রথমবার 48 ঘন্টার লাগাতার কর্মসূচির আয়োজন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন এবং এই আন্দোলনের সাথে বিএনপি সহ তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন কিন্তু একাত্মতা জানিয়েছে। এবং আপনি এই চরটিতে দেখতে পাচ্ছেন যে ছামিয়ানা খাটানো হয়েছে, যে তাঁবু করা হয়েছে, এখানে কিন্তু গতকালকে থেকেই নদী পাড়ের মানুষ যারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা কিন্তু এখানে রাত্রি যাপন করেছেন এবং আজকের দিনের যে কর্মসূচি সেই কর্মসূচিতে ইতিমধ্যে অংশ নিতে এই নদী পাড়ের মানুষ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতারা এবং কর্মীরা সমবেত হতে শুরু করেছেন। আপনাকে একটু জানিয়ে রেখে, আপনি জানেন যে তিস্তা অববাহিকা বাংলাদেশ অংশে 115 কিলোমিটার, শুষ্ক মৌসুমে ভারতের একতরফা পানির প্রত্যাহারের ফলে মরুকরণের মুখে পড়ে, ফলে এখানকার জীববৈচিত্র্য, কৃষি, মৎস্য চরম সংকটের মধ্যে পড়ে। অন্যদিকে আমরা দেখছি যে বর্ষার সময় গজলডোবা বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে ভয়াবহ বন্যার মুখে পড়ে এবং শুধু বর্ষাকালেই নয়, অসময়ের বন্যায় কিন্তু এখানকার মানুষ যেমন বাস্তুচ্যুত হচ্ছেন, ফসলি জমির ক্ষতি হচ্ছে এবং বলা যায় যে প্রতি বছর 40,000 মানুষ তিস্তা অববাহিকার তারা ঘরবাড়ি হারিয়ে কিন্তু অন্যত্র আপনার কি বলা যায় মাইগ্রেট হচ্ছেন। এবং সেই জায়গা থেকে যে কর্মসূচির আয়োজন করেছে এই 2 দিন, এই কর্মসূচি থেকে যে বার্তা দেওয়া হচ্ছে যে এই আন্দোলনের পরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দ্রুত উদ্যোগ নেওয়া, যারা বর্তমানে সরকারের দায়িত্বে রয়েছেন তাদের একটা বার্তা দেয়া এবং অন্যদিকে পানির ন্যায্য হিস্যার জন্য কূটনৈতিক তৎপরতা চালানো। তো সবকিছু মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে তিস্তা থেকে 2 দিনের কর্মসূচির সর্বশেষ খবর। তিস্তা পাড়ের বাসিন্দাদের পদযাত্রা কর্মসূচির সবশেষ জানতে সরাসরি ছিলাম রংপুরের মহিপুরে। জুলাই গণহত্যা মামলায় সাবেক 11 মন্ত্রী সহ 16 জনকে হাজির করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া শেখ হাসিনার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। সাবেক 11 মন্ত্রীর মধ্যে এরই মধ্যে শাহজাহান খান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে হাজির করা হয়েছে। আনিসুল হক, আমির হোসেন আমু, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ফারুক খান, আব্দুর রাজ্জাক, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী ও ডাক্তার দীপু মনিকেও হাজির করা হচ্ছে। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে হাজির করা হয়েছে। তৌফিক ইলাহি চৌধুরীকে কারাগার থেকে আনা হচ্ছে। ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। আজ 2টি মামলারই তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। এরই মধ্যেই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শুধুমাত্র দীপু মনি, তাকে এখন পর্যন্ত হাজির করা হয়নি, তিনি পথে আছেন এমনটি আমরা জানতে পেরেছি। আর আজকে সাবেক 11 জন মন্ত্রী সহ 2 জন উপদেষ্টা সাবেক শেখ হাসিনার এবং একই সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম তাকে কিন্তু হাজির করা হয়েছে এবং তাদেরকে কেরানীগঞ্জ, গাজীপুর এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে হাজির করা হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে হাজির করা হয়েছে ডিবি কার্যালয়ে। আজকে এই মামলার তারিখ ধার্য রয়েছে এবং এই মামলায় আজকে এই যে 2টি মামলা, একটি মামলা শেখ হাসিনার প্রধান আসামি, তিনি এই মামলার আজকে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। আর একটি মামলা হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মামলা এবং এই মামলায় আওয়ামী লীগের এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন 14 দলের প্রায় 45 জন আসামি রয়েছেন। এই মামলারও কিন্তু আজকে তদন্তের প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। আমরা প্রসিকিউশনের কাছে জানতে চেয়েছিলাম যে আজকের মামলার প্রসিডিংটা কি হবে। তারা বলেছেন যে তারা আজকে মামলার অগ্রগতি প্রতিবেদন দিবেন এবং মামলার তদন্ত শেষ করার জন্য আবারও সময় আবেদন করবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। কোর্ট বসবে 11টার দিকে, আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, যেহেতু প্রায় সব আসামিই কিন্তু চলে এসেছে, শুধুমাত্র দীপু মনি বাদে
তার জন্য এখন অপেক্ষা, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে তাকেও ট্রাইব্যুনালে হাজির করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রাইব্যুনালে আসামিদেরকে হাজির করার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এখন চলছে। আর যেটি বলে রাখি যে এই মামলাগুলো জুলাই আগস্টে যে গণহত্যার মামলা হয়েছে, সেই মামলাগুলোতে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রসিকিউশনের তরফ থেকে যেটি বলা হচ্ছে যে তার বিরুদ্ধে যে হত্যার যে অভিযোগ, সেটি প্রাথমিকভাবেই এরই মধ্যেই তারা তদন্তে প্রমাণ পেয়েছেন, সাক্ষ্য প্রমাণ এবং তার যে বক্তব্য সেটি বিশ্লেষণ করে সেটি প্রমাণ পেয়েছেন। আরেকজন আসামি এসেছেন, আরেকটা প্রিজন ভ্যান ঢুকছে, আমরা দেখতে পাচ্ছি যে হয়তো এই প্রিজন ভ্যানেই আওয়ামী লীগের সাবেক আওয়ামী লীগের নেতা ডাক্তার দীপু মনি রয়েছেন, আমরা হয়তো সেটি ধারণা করছি। যেহেতু প্রিজন ভ্যানে মহিলা পুলিশ রয়েছেন, আমরা হয়তো ধারণাই করতে পারি যে এই প্রিজন ভ্যানে করেই ডাক্তার দীপু মনিকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। আমরা একটু সময় নিচ্ছি, আমরা ডাক্তার দীপু মনিকে ট্রাইব্যুনালে হাজির করার যে দৃশ্যটি সেটি আমরা দেখাতে চাই। যে এর আগে দীপু মনিকে হাজির করার আগে সর্বপ্রথম আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সালমান এফ রহমানকে, এরপরে আনা হয়েছে শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একই সঙ্গে গোলাম দস্তগীর গাজী, কামাল আহমেদ মজুমদার, অ্যাডভোকেট কামরুল ইসলাম, তাদেরকেও, এবং অ্যাডভোকেট আনিসুল হক, তাকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ডাক্তার দীপু মনি, তাকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে বা ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হচ্ছে। এখন 16 জন আসামি, অর্থাৎ 11 জন সাবেক মন্ত্রী, 2 জন সাবেক উপদেষ্টা এবং একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন সাবেক স্বরাষ্ট্র সচিব, এই 16 জনকেই কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হলো। আর আজকে যে মামলার প্রসিডিং আরেকবার একটু বলতে চাই, আজকে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে, তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। প্রসিকিউশন বলছে যে তারা তদন্ত শেষ করতে পারেননি, তারা সময় চাইবেন এবং আদালত শুনানির পরে কতদিন সময় দেয় সেটি আসলে আদালতই নির্ধারণ করবেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ জানাচ্ছিলেন আফজাল হোসেন। রাজধানীর উত্তরায় বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় এক দম্পতিকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং সদস্যরা। এ ঘটনায় জড়িত 5 জনের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার রাত 10:30 উত্তরার 7 নম্বর সেক্টরের 9 নম্বর সড়ক। কয়েকজন তরুণ বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে রিকশাকে ধাক্কা দিলে প্রতিবাদ করে অন্য পাশে মোটরসাইকেলে থাকা মেহেবুল হাসান ও নাসিমা ইফতি দম্পতি। উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত রবি রায় ও মোবারক হোসেন নামে 2 জনকে গ্রেপ্তার করে। ভিকটিমদের পাশ দিয়েও যাওয়ার সময় উচ্ছৃঙ্খলভাবে যাওয়ার কারণে সেও এটা রিকশালার পক্ষ নিয়ে এদেরকে অপরাধীদের প্রতিবাদ করে এবং অপরাধীদের একজনকে কলার ধরে। মূলত সূত্র এটা নিয়েই তখন তাদের মধ্যে একজন ফোন করে তাদের সহপাঠীদের সংবাদ দেয়, 2টা ধারালো দেশি অস্ত্র এনে এই ঝগড়াঝাটি অবস্থায় তাদের স্বামী স্ত্রীকে কোপ দেয়। পুলিশ জানায় ঘটনায় জড়িত 5 জনের বাকি 3 জনকেও গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে। উচ্ছৃঙ্খলরা বয়সও তাদের 22 বছর একটা, 25 বছর একটা, আর যারা ওদের সাথে ছিল তাদের বয়স এরকমই, 5 জন ছিল। তারা মামলা প্রক্রিয়াধীন। আহত দম্পতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেরানীগঞ্জে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় তামিম শেখ নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে রাজধানীর সেগুন বাগিচার একটি ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তামিম শেখকে আটকের পর প্রথমে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার অভিযোগ রয়েছে। ফৌজদারি কার্যবিধি সিআরপিসি বা পুলিশ প্রবিধান অনুযায়ী ফার্স্ট ইনফরমেশন রিপোর্টস এফআইআর বা এজাহার করতে হবে সশরীরে উপস্থিত থেকে এবং লিখিতভাবে। এক্ষেত্রে এফআইআর অনলাইনে করার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিদ্যমান আইনকে পরিবর্তন করে এ ব্যবস্থা চালুর পক্ষে সাবেক পুলিশ প্রধানরা। তবে অনলাইনে চালু হলে হয়রানি বাড়ার আশঙ্কা মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের। অপরাধ বিশ্লেষকেরাও বলছেন, চলমান নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের আগে আরও ভাবতে হবে। মাসুদুর রহমানের রিপোর্ট।
ভোগান্তি অনিয়ম দূর করতে সশরীরে থানায় গিয়ে অনলাইনে সাধারণ ডায়েরি বা জিডি পদ্ধতি চালু করা হয় 2022 সালের 21 জুন। সার্ভার জটিলতা সহ নানা কারণেই সমালোচিত এই পদ্ধতি। এমন বাস্তবতায় প্রধান উপদেষ্টা সম্প্রতি অনলাইনে এফআইআর বা মামলা দায়েরের পদ্ধতি চালুর নির্দেশ দেন। মামলা নিতে কোন পদ্ধতিকে সাধুবাদ জানিয়েছে দেশবাসী। তবে অনলাইনে যাতে সহজেই মামলা করা যায় সে ব্যবস্থার দাবি তাদের। সবকিছু অনলাইনে হচ্ছে আমাদের, সেক্ষেত্রে এটা এখন না, আরো আগে থেকে শুরু করা উচিত ছিল। আপনার মামলা আপনি করেন, এখন নিবে না এরকম তো মানে ওনারা না করতে পারবে না। সেখানে থানায় গেলে মামলার যে হয়রানি এটা ইনশাল্লাহ দূর হবে আমাদের। সাবেক পুলিশ প্রধানরা বলছেন প্রচলিত আইন অনলাইনে মামলা দায়েরকে সমর্থন করে না। তবে এই ব্যবস্থাকে চালু করতে আইন পরিবর্তন করা যেতে পারে বলে মত তাদের। প্রশংসনীয় উদ্যোগ, তো সেটাকে বাস্তবে রূপ দিতে হলে আইনের পরিবর্তন করতে হবে এবং অর্থাৎ বলতে হবে যে অনলাইনে ইনফরমেশন দিলে সেটা এজাহার হিসাবে গ্রহণযোগ্য হবে। মামলা না নেওয়ার অভিযোগ অস্বীকার করে থানা পুলিশ বলছে এমনিতেই বাংলাদেশে ভুয়া মামলার সংখ্যা বেশি। এমন পদ্ধতি চালু হলে ভোগান্তি আরও বাড়তে পারে। অনলাইনে হলেও স্বাক্ষর করতে হবে ম্যানুয়ালি, এখনো আমরা অনলাইনে করছি। এজাহারটা নিয়ে তো আমরা অনলাইনে ফুলফিল করে প্রিন্ট দিয়ে এখানে স্বাক্ষর করছি। এখন আসেন আপনি পূর্ণাঙ্গ অনলাইনে আসেন, সেক্ষেত্রে মানে মিস ইউজের সম্ভাবনা অনেক। অপরাধ বিশ্লেষকরা বলছেন অনলাইন জিডির মতো যাতে এ ব্যবস্থাতেও জটিলতা তৈরি না হয় সেজন্য বাড়াতে হবে পুলিশের সক্ষমতা। চলমান পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের আরও ভাবার পরামর্শ বিশ্লেষকদের। এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য যে সুযোগ সুবিধা বা কাঠামোগত ব্যবস্থা আর মামলা যিনি গ্রহণ করবেন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরও প্রস্তুতি এবং তাদের মানসিকতার পরিবর্তন, এই ব্যাপারগুলো পরিবর্তন না হলে এটাকে কেন্দ্র করে আবার নতুন কোনো ধান্দা ফিকির এগুলো তৈরি হয়ে যায় কিনা সেই একটা ভয় কিন্তু থেকেই যায়। মামলা ভোগান্তি দূর করতে গিয়ে যাতে হয়রানি না হয় সেদিকে খেয়াল রেখে অনলাইন পদ্ধতি চালুর পরামর্শ অপরাধ বিশ্লেষকদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের উন্নত 4G সেবা দিতে চায় টেলিটক। প্রায় 50 কোটি টাকা ব্যয়ে নেটওয়ার্ক সম্প্রসারণের একটি প্রকল্প হাতে নিয়েছে রাষ্ট্রীয় অপারেটরটি, যা চূড়ান্ত অনুমোদনের জন্য এখন টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে রয়েছে। শুধু নেটওয়ার্ক স্থাপন নয়, রোহিঙ্গাদের কাছে সিম বিক্রির অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনও করেছে টেলিটক। শুভ খানের রিপোর্ট। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা প্রায় 13 লাখের বেশি রোহিঙ্গা বাস করছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে। বিটিআরসির এক প্রতিবেদনে বলা হয়েছে এসব ক্যাম্পে প্রায় 3.5 লাখ মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছে। হ্যান্ডসেটগুলোতে একই সঙ্গে মিয়ানমার এবং স্থানীয়দের যোগসাজশে নেয়া দেশীয় অপারেটরদের সিম ব্যবহৃত হচ্ছে। এই অবস্থায় কক্সবাজার জেলায় রোহিঙ্গা ক্যাম্পসমূহের অভ্যন্তরে এবং পার্শ্ববর্তী সংযোগ সড়কসমূহে নিরবচ্ছিন্ন কাভারেজ প্রদানের জন্য 4G মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ শীর্ষক প্রকল্প হাতে নিয়েছে টেলিটক, যার আওতায় উখিয়া ও টেকনাফের কুতুপালং, হাকিমপাড়া, জামতলী, উঞ্চিপ্রাং, শামলাপুর, চাকমারকুল, লেদা এলাকায় 33টি টাওয়ার নির্মাণ করা হবে। 12 মাস মেয়াদী এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 50 কোটি টাকা, যা আসবে সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে। টেলিটক সূত্র বলছে নেটওয়ার্ক সম্প্রসারণের প্রকল্পটি অনুমোদনের জন্য এরই মধ্যে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে প্রকল্প অনুমোদনের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিবন্ধনের মাধ্যমে রোহিঙ্গাদের কাছে সিম বিক্রির অনুমতি নিতে বলেছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। অনুমতি চেয়ে গেল বছরের 19 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে টেলিটক। তবে এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি অপারেটরটি। বিটিআরসি বলছে সীমান্ত এলাকায় টাওয়ার স্থাপনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা অনুসরণ করতে হবে টেলিটককে। রোহিঙ্গার ওই জায়গায় ওনারা যে কমিউনিকেশন দেওয়া হবে, তাদেরকে যে সিম দেওয়া হবে, ওদের তো এনআইডি নাই, তাহলে কেমন করে দেওয়া হবে এইটাও সরকারকে আগে সিদ্ধান্ত নিতে হবে, তারপর হয়তো এটা বাস্তবায়ন করা সম্ভব। এটা আমাদের কাছে এখনো আসে নাই বা এসএফ কমিটিতেও আসে নাই। প্রকল্প বাস্তবায়ন হলে অন্য অপারেটররাও টাওয়ারগুলো শেয়ার করতে পারবে বলে জানিয়েছে টেলিটক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা শুরু হয়েছে নদী অববাহিকার 115 কিলোমিটার এলাকায়। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাটের তিস্তা পাড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি সেখানে।
তিস্তা নদীর রক্ষা আন্দোলনে যে 2 দিনব্যাপী কর্মসূচি চলছে, আজকে তার দ্বিতীয় দিন এবং আজকে কিছুক্ষণের মধ্যেই সকাল 10টায় আসলে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখান থেকে এই তিস্তা ব্রিজ থেকে শুরু হয়ে কাউনিয়া পর্যন্ত বা এখানে পদযাত্রা অনুষ্ঠিত হবে যে তিস্তা নদী বাঁচানোর দাবিতে এবং তিস্তা নদীর পানি রক্ষার জন্য যে কর্মসূচি হিসেবে যে কর্মযজ্ঞ চলছে এই তিস্তার পাড়ে তিস্তার চরের মধ্যে, সেই কর্মসূচি কিন্তু এখন অব্যাহত। দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ, সর্বসাধারণ সহ রাজনীতিবিদ, সাংস্কৃতিক অঙ্গনের সামাজিক সংগঠনের লোকজন সহ কৃষক, শ্রমিক, জনতা সবাই কিন্তু এক হয়েছেন। দেখতে পাচ্ছেন যে পদযাত্রার জন্য তারা এক হয়েছেন এবং এই ব্রিজ দিয়ে কিন্তু প্রায় হাজার হাজার মানুষ নদী রক্ষার আন্দোলনে তারা এই রাস্তায় তারা নামবেন, এই নদীর পাড় তারা ঘুরবেন। এবং আপনারা জানেন যে গতকালকে যে কর্মসূচি শুরু হয়েছে তাদের এই নদী রক্ষার আন্দোলনের, সেটি কিন্তু আজও চলছে এবং গত সারা রাত চলছে। এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা সবই হয়েছে, কিন্তু সবগুলোই কিন্তু আসলে প্রতিবাদের অংশ। ভারতের উজান থেকে নেমে আসা যে পানির স্রোতকে বাধাগ্রস্ত করে বাঁধ নির্মাণ করেছে ভারত, সেই পানি বাধাগ্রস্ত করার কারণে যে বাংলাদেশের মানুষ যারা ভাটি অঞ্চলের মানুষ যারা পানির থেকে বঞ্চিত হচ্ছেন এবং তারা ফসল ফলাদি যেগুলি ফসলের যে ক্ষতি সাধন হচ্ছে সেটি কিন্তু তারা বলছেন যে তাদের এই ক্ষতি সাধনের জন্য ভারত দায়ী। ভারত তাদের বাঁধ নির্মাণ করে পানি থেকে বঞ্চিত করেছে। এমনকি বর্ষা মৌসুমে পানি ছেড়ে দেওয়ায় প্লাবিত হয় উত্তরাঞ্চলের অসংখ্য এলাকা এবং সে কারণেও কিন্তু মানুষের বানভাসী মানুষের ঘর বাড়ি ভেসে যায় এবং পানিতে তাদের ডুবে যেতে হয় এই ফসল ফলাদি। এবং একই সঙ্গে তারই প্রতিবাদে কিন্তু এই 2 দিনব্যাপী চলছে তিস্তার পাড়ে, তিস্তার চরে, তিস্তার ঠিক মাঝখানে এই কর্মসূচি চলছে, যেখানে অসংখ্য তাঁবু টাঙানো রয়েছে। সেই তাঁবুর মধ্যে তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু অব্যাহত রয়েছে। বিভিন্ন লোকজ গান, দেশীয় গান, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই মিছিলটি কিন্তু বেরোচ্ছে এখন এই চর থেকে। হাজার হাজার মানুষের সেই পদযাত্রা শুরু হচ্ছে। এখান থেকে কাউলিয়া যাবে এই পদযাত্রাটি, পুরো চর অঞ্চল এবং পুরো নদীর পাড় ঘুরবে। এই মানুষগুলো তারা তাদের ন্যায্য হিস্সা, যে তিস্তার পানির হিস্সার দাবিতে তারা এই আন্দোলন করছেন। আপনারা জানেন শুধু আজকে এই তিস্তার পাড় এই লালমনিরহাটেই নয়, এই উত্তরবঙ্গের 11টি স্থানে একসঙ্গে কিন্তু এই কর্মসূচি অব্যাহত থাকবে। সব জায়গাতে কিন্তু পদযাত্রা হবে এবং কিছুক্ষণ পরে এই নদীতে নেমে প্লাকার্ড হাতে প্রতিবাদ জানানো হবে ভারতকে এবং তাদের কাছে দাবি জানানো হবে তাদের যে ন্যায্য হিস্সা বাংলাদেশের মানুষের যে ন্যায্য হিস্সা পানির, সেই দাবি তাদের জানানো হবে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটের তিস্তা পাড়ে যে পদযাত্রার যে কর্মসূচি তার সবশেষ খবর। তিস্তা পাড় থেকে সরাসরি যুক্ত ছিলেন আহমেদ সালেহিন। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। আধুনিক বিশ্বে দিনকে দিন ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়লেও বাংলাদেশের চিত্র ভিন্ন। ব্যাটারি চালিত 3 চাকার যান অবাধে সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়ালেও নানা আইনি জটিলতায় এ খাতে নেই উল্লেখযোগ্য অগ্রগতি। এমনকি মাত্রাতিরিক্ত নিবন্ধন ফি নিরুৎসাহিত করছে ক্রেতাদের। দ্রুতই নীতিমালায় পরিবর্তন আনা জরুরি উল্লেখ করে ঢাকায় আধুনিক এবং পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস নির্ভর গণপরিবহন ব্যবস্থা চালুর পরামর্শ বিশেষজ্ঞের। আলামিন তুষারের রিপোর্ট। পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ শহর, 2 কোটির বেশি জনসংখ্যার এই ঢাকা। বিপুল সংখ্যক মানুষের যাতায়াতে ব্যবহৃত গাড়ির কালো ধোঁয়ার বিরূপ প্রভাব দিনকে দিন মেগাসিটির পরিবেশ প্রকৃতিকে করে তুলছে অসহনীয়। এমন পরিস্থিতি সামাল দিতে বিশ্বের অনেক শহর এর মধ্যেই বৈদ্যুতিক যানকে প্রাধান্য দিতে শুরু করেছে। প্রথাগত গ্যাসোলিন চালিত যানগুলোর তুলনায় একে অনেক বেশি পরিচ্ছন্ন এবং কার্যকর বিকল্প হিসেবেও মনে করছেন অনেকেই। তবে বাংলাদেশের চিত্রটা ভিন্ন। আইনের দুর্বলতার সুযোগে একদিকে ব্যাটারি চালিত 3 চাকার যান অবাধে দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন সড়ক, অন্যদিকে প্রতি কিলোওয়াটকে 20 সিসি ইঞ্জিন ক্ষমতার সমান নির্ধারণ করে বিআরটিএ 150 কিলোওয়াটের বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন ফি করে রেখেছে বিলাসবহুল পেট্রোল চালিত গাড়ির সমান। এমন উচ্চ নিবন্ধন ফি এবং আমদানি শুল্কের মতো আর্থিক বাধাগুলো দেশে ইভি বিপ্লবের পথে বড় বাধা। দেখা যাচ্ছে যে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। যদি ইলেকট্রিক বাস যদি নামে তাহলে এই যে লক্ষ্যচক্কর বাস যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ কমে যাবে। ডিজেলের গন্ধটা আসবে না, তারাও বাস আসতে যাবে যারা বাস উঠতে পারে না।
2023-এর নভেম্বর থেকে ঢাকার রাস্তায় 80টি এবং চট্টগ্রামের রাস্তায় 20টি বৈদ্যুতিক বাস চালুর কথা ছিল। 2019-এ সেই প্রক্রিয়া শুরু হলেও আজও পর্যন্ত দেশের কোথাওই কিন্তু কোনো বৈদ্যুতিক বাসের দেখা মেলে না। সারা দেশে ইলেকট্রিক ভেহিকল বা ইভি চার্জিং স্টেশন মাত্র 14টি, আর পাবলিক চার্জিং স্টেশন নেই বললেই চলে। অর্থাৎ বলাই যায় এক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো চার্জিং সুবিধা সম্পন্ন অবকাঠামোর অভাব। এ অবস্থায় উন্নতি আনতে সমর্থনমূলক অবকাঠামো নীতিমালায় পরিবর্তন এবং ইলেকট্রিক বাস নির্ভর গণপরিবহন ব্যবস্থা চালু করার পরামর্শ এই বিশেষজ্ঞের। ইভি গাড়ি সস্তা হচ্ছে এবং কিনলা তাহলে বাস তো আর পপুলার হবে না, এটাকে আমাদের স্বাগত জানাতে হবে। কৌশলটা হওয়া উচিত আমাদের বাস এবং কমার্শিয়াল গাড়িগুলিকে ইলেকট্রিফিকেশনে নেওয়া এবং জনগণকে কষ্ট দেওয়ার আগে এই যে আমলারা ফ্রি ড্রাইভার পাচ্ছেন, গাড়ি মেইনটেনেন্সের করার জন্য ফ্রি পয়সা পাচ্ছেন, গাড়ির সংখ্যা শুধু বাড়ছে না, ব্যবহারও কিন্তু বাড়ছে। এদিকে দেশের ইলেকট্রিক বাস নির্ভর গণপরিবহন ব্যবস্থা চালুর পথকে সুগম করার দিকে অন্তর্বর্তী সরকার এগোচ্ছে বলে জানালেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্বের অন্যান্য দেশের মধ্যে এই ইলেকট্রনিক ভেহিকেল যেটা আছে সেদিকে যাওয়ার যে প্রবণতা আমরা মনে করি সেটাকে আমরা সমর্থন করেই নীতি প্রণয়ন করে যেতে পারবো। সেই নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা কতটুকু সময় পাবো সেটা আমাদের পরবর্তী সময়ে দেখা যাবে। 2023-এর জানুয়ারি থেকে বিক্রি শুরু হয়ে 2024 সালের শেষ নাগাদ নিবন্ধিত ইভির সংখ্যা মাত্র 300। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে অনলাইন গেট পাস সিস্টেম চালু হয়েছে। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান চট্টগ্রাম বন্দরে যে অনলাইনে গেট পাস ইস্যুর যে কার্যক্রম সেটা উদ্বোধন করেছেন। আসলে মূলত দীর্ঘদিনের একটা দাবি ছিল গেট পাসের যে অনলাইন কার্যক্রম চালু করা, সেই কার্যক্রমটা আসলে আজকে উদ্বোধন করা হলো। এখানে মূলত আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরের পণ্যবাহী যেসব ট্রাক, কাভার্ড ভ্যান কিংবা প্রাইম উবার, সে কারণে গেটে ঢুকার, সংরক্ষিত এলাকায় ঢুকার আগে কিন্তু দীর্ঘ যানজটের কবলে পড়ে সাধারণ মানুষ এবং প্রচুর সময় লাগে। সে কারণে আসলে যে অনলাইনে যে গেট পাস সিস্টেম সেটার কারণে সময় আর্থিক ভাবে কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবে চট্টগ্রাম বন্দর। এই ক্ষেত্রে মূলত যে গেট পাস সেটা আগে যেমন বিভিন্ন বন্দরের গেটগুলোর অফিস থেকে নিতে হতো, সেটা কিন্তু এখন যারা চালক আছেন তারা অনলাইনে মোবাইল অ্যাপসের মাধ্যমে সেই গেট পাসটা কালেক্ট করতে পারবে এবং তারপরে আসলে তারা এই যে বন্দরের সংরক্ষিত এলাকায় সেখানে যখন যারা নিরাপত্তা কর্মীরা আছেন তারা কিন্তু মোবাইল অ্যাপসের মাধ্যমে বারকোড সিস্টেম করে সেই যে গেট পাস নিয়েছে সেই চালক এবং যে ট্রাক নাম্বার সেগুলো চলে আসবে এবং তারপরে তাদেরকে আসলে বন্দরের যে সংরক্ষিত এলাকায় সেখানে প্রবেশ করতে দেওয়া হবে। এবং এই যে কার্যক্রম, সেই কার্যক্রমের কারণে কিন্তু এই যে বন্দর এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং এছাড়াও আসলে দেখা যায় যে গেট পাস ইস্যুকে কেন্দ্র করে বাড়তি টাকা নেওয়ার যে অভিযোগ ছিল সেটা কমে আসবে বলে আশা করছেন এর সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দরে যে অনলাইনে গেট পাস ইস্যু তার কার্যক্রমের উদ্বোধনের সর্বশেষ। সরাসরি ছিলাম চট্টগ্রাম বন্দরে। অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সেবা চলছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে। যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা, ছড়াচ্ছে দুর্গন্ধ ও জীবাণু। ওয়ার্ডের দেয়ালে পোকামাকড়ের অবাধ বিচরণ, এতে ক্ষোভ জানান রোগী ও স্বজনরা। এদিকে জনবল সংকটের কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। হাসপাতালের প্রবেশ মুখে ফেলা হচ্ছে আবর্জনা, ছড়াচ্ছে দুর্গন্ধ ও জীবাণু। ওয়ার্ডের দেয়ালে পোকামাকড়ের অবাধ বিচরণ। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে জেলার 5টি উপজেলার রোগী ছাড়াও আশপাশের কয়েকটি জেলার রোগীরাও আসেন চিকিৎসা সেবা নিতে। অথচ অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। তাদের অভিযোগ, নিয়মিত পরিষ্কার করা হয় না হাসপাতাল। ওয়ার্ডগুলোতে যত্রতত্র ফেলা হচ্ছে রোগীর ব্যবহৃত মেডিকেল উপকরণ। এতে ক্ষোভ জানান তারা। ভিতরেও কঠিন অবস্থা, নোংরা এবং বাইরেও নোংরা, গন্ধে থাকা যাচ্ছে না। এখানে যে বর্জ্য ব্যবস্থাপনার কোনো সিস্টেম নেই। যখন দ্রুত প্রয়োজন হয় তখন আসে না। হাসপাতালের চেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া উচিত, আরো সচেতনতা হওয়া উচিত। এদিকে জনবল সংকটের কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংকট সমাধানে মেডিকেল কলেজ স্থাপনের প্রয়োজন বলছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমাদের সুইপারের অনেক সংকট,
পাশাপাশি যেহেতু অনেক মানুষ থাকে, এটা আমরা সবসময় আমাদের তত্ত্বাবধায়ক স্যার এবং আরএমও সাহেবরা এরকম সবসময় দেখাশোনা করে। এটা একটি মেডিকেল কলেজ হবে, এটা দীর্ঘদিনের দাবি, এবং এটা যদি মেডিকেল কলেজে রূপান্তর হয়ে যায় তাহলে এত রোগী অ্যাকোমোডেশন, সেই সাথে জনবল প্রাপ্তির সাথে, এবং আমাদের যেহেতু মানে মায়ের মতো সেবা দেওয়ার একটা আন্তরিকতা আছে আমার সকল সহকর্মীর, সেই দিক থেকে আমরা সফল এবং সুন্দর সেবা দিতে পারবো। কর্তৃপক্ষের তথ্য মতে 2020 সালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করা হয়। 3 বিভাগ মিলিয়ে দৈনিক অন্তত 3000 রোগী স্বাস্থ্যসেবা নেন এ হাসপাতালে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। সড়কের একপাশে খোঁড়া হয়েছে মাটি, তবে 2 মাসের মধ্যেই বন্ধ হয়ে গেছে কুড়িগ্রামের রাজারহাট থেকে আনন্দবাজার পর্যন্ত সড়ক সম্প্রসারণের কাজ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বিশেষ করে রাতে যাতায়াত করার সময় কুয়াশার মধ্যে ধীরে চলার জন্য সৃষ্টি হয় যানজট। ঠিকাদারকে চিঠি দিয়েও কোনো উত্তর না পাওয়ায় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রকৌশল বিভাগ। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। প্রশস্ত করার জন্য সড়কের একপাশে 2 থেকে 2.5 ফুট গর্ত করে সরিয়ে নেওয়া হয়েছে মাটি। আবার কোথাও নির্মাণাধীন রয়েছে কালভার্ট। সরু সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। কুড়িগ্রামের রাজারহাট থেকে চিলমারি সড়কের আনন্দবাজার পর্যন্ত প্রায় 12 কিলোমিটার সংযোগ সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয় 2024 সালের জুলাইয়ে। পরিকল্পনা অনুযায়ী সড়কের একপাশের মাটি খোঁড়া হয়, কিন্তু 2 মাসের মধ্যেই কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকাবাসী জানান, সড়ক সরু হওয়ার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে রাতে যাতায়াত করার সময় কুয়াশার মধ্যে ধীরে চলার জন্য সৃষ্টি হয় যানজট। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এই রাস্তা অনেক দিন থেকে খড়ি রাখার কারণে অনেক সময় অনেক দুর্ঘটনা হয়। গাড়ি কাটাকাটি করতে খারাপ গাড়ি গড়ি বসছে আমার গাড়ি। রাস্তাটা দ্রুত মেরামত করলে আমাদের জন্য সবার সুবিধা হয়। উপজেলা প্রকৌশল বিভাগ জানায়, ঠিকাদারকে চিঠি দিয়েও কোনো উত্তর না পাওয়ায় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তারা কাজটি না করার কারণে অফিসিয়ালিভাবে ঠিকাদার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল যে ব্যবস্থা নেবে, আবার নতুন করে রিটেন্ডার করে জনগণের যে দুর্ভোগ সেটা ব্যবস্থা নেবে। উপজেলা প্রকৌশল বিভাগের তথ্য মতে সড়ক সম্প্রসারণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 14.5 কোটি টাকা। শেষ হওয়ার কথা ছিল 2026 সালের জানুয়ারিতে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নদী অববাহিকা জুড়ে হাজারো মানুষের পদযাত্রা। ভাঙনে বছরে বাস্তুহারা 40,000 পরিবার, ক্ষতি 1 লাখ কোটি টাকার বেশি। জুলাই গণহত্যার অভিযোগে সাবেক 11 মন্ত্রী সহ 16 জনকে বিশেষ ট্রাইব্যুনালে হাজির। শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় দেয়া হতে পারে তদন্ত প্রতিবেদন। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।